প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশেষ একটি ক্লাসে হাজির হয়েছি, যে ক্লাসের টপিক আপনারা দেখলেই বুঝবেন। জয়কলি এবং পায়োনিয়ার্স কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাসে আমরা এইচএসসির ইংরেজি একটি টপিক প্রিপজিশন নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে দিই, 25 ব্যাচের যারা আছো তোমাদেরকে বলি যে আমরা এখন থেকে এইচএসসি এবং অ্যাডমিশনের ক্লাসগুলো তোমাদের জন্য রেগুলার নিয়ে যাব। প্রতিদিনই আমাদের পেজে ক্লাস হবে। তোমরা যদি আমাদের পেজের পোস্ট ফলো করো তাহলে দেখবে যে আমাদের একটি রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী প্রতিদিনই ক্লাস হচ্ছে এখানে। সো যারাই আজকে এখন কেবল জয়েন করছো তাদেরকে বলছি যে অবশ্যই প্রতিদিন আমাদের এই ক্লাসগুলোতে যুক্ত হও এবং ক্লাসগুলো করতে থাকো। আমাদের এইচএসসির পূর্বে যে মিশন এ প্লাস কোর্স বা টার্গেট এ প্লাস কোর্স, এটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য আমরা দিয়ে যাচ্ছি, যাতে তোমরা এখন থেকে এইচএসসি এবং অ্যাডমিশনের ফ্লেভারটা বুঝতে পারো যে এইচএসসির পড়াশোনা কেমন হয় এবং অ্যাডমিশনের পড়াশোনা কেমন হয়। যেমন ধরো যে আজকে আমরা প্রিপজিশন পড়ব, যেটা ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম প্রশ্নেই চলে আসে, যে উইদাউট ক্লুজে চলে আসে। এটার আমরা প্রিপজিশনের বেসিক পড়ার চেয়ে প্রথমে তোমাদেরকে দেখাবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিনিসটা কীভাবে আসে, এবং ক্লাসের শেষে আবার দেখাবো যে হচ্ছে এইচএসসি পরীক্ষায় কীভাবে আসে এবং কীভাবে আমরা কাভার করতে পারি। তো যাই হোক, তোমরা কে কোথায় থেকে লাইভটি দেখছো তো সেটা একটু আমাদেরকে বলো, আমরা তোমাদের সাথে কানেক্টেড হয়ে যাই। এবং একই সাথে এটাও জানাও যে তোমরা আমার কথা শুনতে পারছো কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট বুঝতে পারছো কিনা। বলে রাখি, আজকের ক্লাসে আমরা শুধুমাত্র যে এইচএসসি কাভার করার ব্যাপারটা এমন নয়, এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন এবং প্রিপজিশন টপিকটার বেসিক বুঝে পড়ার চেষ্টা করব। এবং একই সাথে এই টপিকের বেসিকটা কীভাবে পড়া উচিত বা কীভাবে পড়লে তোমরা একই সাথে ভর্তি পরীক্ষা এবং এইচএসসিতে কাভার করতে পারবে সেটা আমি নিয়ে আসবো। যেমন ধরো যে এইচএসসির প্রথম প্রশ্ন এইটা, রাইট, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এইচএসসি। পয়েন্ট 2 যদি তুমি চিন্তা করো, এটা এমন একটা টপিক যেটা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ভর্তি পরীক্ষা 100% আসবে। যেমন ধরো তুমি কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দিতে যাও বলো দেখি। তুমি ভর্তি পরীক্ষা দিতে যাও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জিএসটি, মেডিকেল ইত্যাদি বিভিন্ন জায়গায় তোমরা ভর্তি পরীক্ষা দিতে যাও। যেখানেই তুমি যাও না কেন, ইংরেজি যেখানেই পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে সেখানেই 100% এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। সো তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। সো যারাই আছো ক্লাসে তাদেরকে বলবো যে একটুখানি ভিডিওটি শেয়ার করে দাও এবং যত পারো বন্ধুদেরকে মেনশন করো। তোমরা যারা আজকে ক্লাসটি করবে শেষ পর্যন্ত তাদের জন্য এই ক্লাসের আমরা পিডিএফ বা দাগানো যে অংশটা আমি নোট করছি, এই নোটটা তোমাদেরকে শেয়ার করে দিব যারা শেয়ার করবে ক্লাসটি এবং বন্ধুদেরকে মেনশন করবে। ঠিক আছে, তাহলে সবাই যদি শুনতে পাও এবং কে কোথায় থেকে বলছো সেটা যদি বলে ফেলো, আমরা মনে হয় শুরু করতে পারি, কি বলো? ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসবেই 100%। হ্যাঁ, 100%। তাহলে এইরকম টপিকগুলোকে আমাদের পড়া প্রয়োজন আছে কিনা বলো দেখি। খুব ভালো করে পড়া প্রয়োজন, কারণ এখান থেকে প্রতি বছর আমরা অ্যাডমিশনে পেয়ে যাব, ভর্তি পরীক্ষা পাবো কদিন পরে, এমনকি চাকরি পরীক্ষায় আসবে। খেয়াল করে দেখো, প্রিপজিশন কাকে বলে? প্রিপজিশন বলে প্রি অর্থ কি? পূর্বে। পজিশন অর্থ কি? স্থান। কার পূর্বে বসে? প্রিপজিশন কার পূর্বে বসে বলেন দেখি। প্রিপজিশন বসে নাউন বা প্রোনাউনের পূর্বে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা কি বলি? প্রিপজিশন বলি। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করলে তাকে আমরা কি বলি? নাউন বা তাকে আমরা প্রিপজিশন বলি, রাইট? ঠিক আছে, তাহলে আমরা দেরি না করি, চলুন একটা প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দেখান। আপনি চেষ্টা করেন অ্যান্সার করার, যে একের কি উত্তর হবে? ABCD। আপনারা যেহেতু 25 ব্যাচ আছেন অনেকেই, তাহলে একটু কমেন্ট করবেন যে ABCD, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি ক্লাস বুঝছেন কিছুটা। উত্তর কারেক্ট হইতে হবে না, তবে জাস্ট কমেন্ট করলেই হবে। ভাইয়া দরজা আর কলম একটু কমেন্ট করেন। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখেন যে এই প্রশ্নটার উত্তর কি? দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার। এটা পড়ার সময় আপনার অনেক বেশি টেনশন হতে পারে যে ভাইয়া কোনটা দিব, যে কোনো কিছু, এটা একটা বাক্স বা গিফট, এই গিফটটাকে আবার র্যাপিং করা হয়েছে, রাইট? এই গিফটটাকে র্যাপিং করা হয়েছে, যে জিনিস দিয়ে র্যাপিং করা হয়েছে সেটা কি? ব্লু পেপার। এখন এটার উত্তর আমি কীভাবে করব? এটা বোঝার জন্য আপনার প্রিপজিশনের একটা সার্কেল আমরা পড়াই। প্রিপজিশন একটা কি করাই? সার্কেল পড়াই, যে একটা বস্তুর ভিতরে আর একটা বস্তু আছে, এটা যদি ভিতরে থাকে
বা যে কোনো একটা পয়েন্টে থাকে তখন আমরা কি কি ব্যবহার করতে পারি? ইন ব্যবহার করতে পারি, ইনটু ব্যবহার করতে পারি, ইনসাইড ব্যবহার করতে পারি, রাইট? আবার মধ্যে অর্থে বিটুইনও মাঝে মধ্যে বসে, অ্যামংও মাঝে মাঝে বসে। তাহলে এই যে দেখেন কোনো কিছু মধ্যে অবস্থান করলে কতগুলো প্রিপজিশন বসে? ইন, ইনটু, ইনসাইড, বিটুইন, অ্যামং। এই যে 5টা প্রিপজিশনের মধ্যে আবার পার্থক্য আছে, যে এই ইনটু দ্বারা এটা বোঝায়, ইন দ্বারা একটা বোঝায়, বিটুইন দ্বারা একটা বোঝায়। এগুলো যদি আপনি পারতেন তাহলে কিন্তু আপনার ভুল হতো না। তো আমরা যে কাজটা করি, বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি। সো আপনারা যদি বেসিক থেকে পড়েন তখন এইচএসসিতেও সমস্যা হবে না, অ্যাডমিশনের সমস্যা হবে না। তো যাদের যাদের পিডিএফ লাগবে একটু কমেন্ট করেন, বন্ধুদেরকে মেনশন করেন, যাতে সবাই মিলে একসাথে আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখেন যে এটার ক্ষেত্রে আপনার উত্তর কী বলছেন? দ্য গিফট ওয়াজ র্যাপড। কোনো কিছু ভিতরে অবস্থান করা, এখানে অপশন আছে কি? ইন। তাহলে অ্যান্সার কোনটা হবে? ইন। আর কোনো কিছু তো অপশনই নেই। একটু পরে আমি সেটাও বলে দিব যে কী হবে উত্তর। মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স। আমার মা উদাসীন কিসের প্রতি? কিসের প্রতি? রাজনীতির প্রতি। সেটার ক্ষেত্রে প্রতি অর্থে প্রিপজিশন কোনটা বসে বলেন দেখি? প্রতি অর্থে প্রিপজিশন কোনটা বসে? দ্রুত কমেন্ট করে জানান। প্রতি অর্থে প্রিপজিশন বসে হচ্ছে টু। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এটার ক্ষেত্রে অ্যান্সার কি বসবে? টু। আমরা মাঝে মধ্যে বলি আই এম অ্যাট্রাক্টেড অ্যাট অথবা টু। ঠিক আছে? এই যে এগুলো একটু মনে রাখবেন। এবার মজার একটা বিষয় চিন্তা করেন, যে এই যে গুরুত্বপূর্ণ প্রিপজিশন, আমি গুরুত্বপূর্ণ প্রিপজিশনগুলো দিছি এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা, মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স। খেয়াল করে দেখেন যে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা প্রশ্নের সংগ্রহগুলো, এগুলো আপনি এইচএসসির সময় থেকে বুঝতে পারবেন যে এটা ইম্পর্টেন্ট, এটা এইচএসসিতেও আসতে পারে, অ্যাডমিশনেও আসতে পারে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সব হচ্ছে সংগ্রহ যদি আপনি চান যে ভাইয়া আমরা তো এইচএসসির জন্য বই পড়ি, টেস্ট পেপার কিন্তু অ্যাডমিশন এবং এইচএসসি দুটোই কভার হবে, এরকম একটা প্রিপজিশনের সংগ্রহশালা প্রয়োজন। সেই জন্য আপনি এই বইটা ফলো করবেন। হ্যাঁ, ইংলিশ বিচিত্রা বইটা ফলো করবেন। এই বইটা অনেকগুলো মেধাবী শিক্ষার্থীরা একসাথে মিলে লেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। যেমন আমিও এই বইটার একজন লেখক। আমার নাম পরিচয় না দিয়ে শুরু করছি, যদিও আমার নাম রাকিব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করছি, অনার্স শেষ, মাস্টার্স করছি। যাই হোক, আপনাদের অ্যাডমিশন জার্নি পর্যন্ত আপনাদের সাথে আছি ইংরেজি বিষয় নিয়ে, রাইট? তো আপনারা আমাদের দুইটা যে জায়গায় কানেক্টেড হতে পারবেন, একটা আমাদের এইচএসসির একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন করতে পারবেন রেগুলার। এই পেজের মধ্যে জয়কলি লেখা যে পেজ, এই পেজ ফলো করে ক্লাসে প্রতিদিন ক্লাস করতে পারবেন। আমাদের কিন্তু রুটিন দেওয়া আছে, আপনার পেজে খেয়াল করলেই বুঝবেন। যাই হোক, আসেন, রুমা ওয়াজ শকড ড্যাশ। একটু আগে বলছিলাম যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর পরে টু বসে, সেগুলো আমরা একটু পরে আপনাদেরকে দেখাই দিব যে এই শব্দগুলোর পরে টু বসে, এগুলো আপনি অবশ্যই পড়বেন। কোন কোন শব্দগুলোর পর টু বসে অবশ্যই পড়বেন, এবং ইম্পর্টেন্ট শব্দগুলো এখানেও আপনি পাবেন একটা শব্দ যে রুমা ওয়াজ শকড ড্যাশ। শকড এমন একটা শব্দ যার পর কি কি বসে, লেখেন দেখি অ্যান্সার কি হবে এটার। আমি বলছি যে শকড ছাড়াও আরো কিছু শব্দ আছে, শকড, তারপরে অ্যাট্রাক্ট, ব্যক্তি অর্থে যদি স্যাটিসফাইড হয়, এই ধরনের শব্দগুলোর পরে প্রিপজিশন একটাই বসে। কি কি হতে পারে সেটা হচ্ছে অ্যাট। রুমা ওয়াজ শকড অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট। ঠিক আছে? যদি ব্যক্তির সাথে সরাসরি শকড হতো সেক্ষেত্রে হয়তো উইথ বসতে পারতো, স্যাটিসফাইড উইথ হইতো। কিন্তু দেখেন এখানে কি বলা আছে, শকড বিহেভিয়ারে, বস্তুর প্রতি বা কোনো কিছুর প্রতি, ব্যক্তির সাথে নয়। তখন আমরা কি বসাই? অ্যাট বসাই। ওকে, তারপরে দেখেন 4 নাম্বার প্রশ্ন, শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পোয়েট ফর দ্য লাস্ট 10 years। বলছে তাকে বিবাহ দেওয়া হয়েছে, কার সাথে? কবির সাথে। একজন কবির সাথে বিবাহ হয়েছে, গত 10 বছর ধরে তিনি কবির সাথে বিবাহ জীবন কাটাচ্ছেন। এই অংশটার বা এই বাক্যের অ্যান্সার কি হতে পারে? এখানে আমরা খেয়াল করলে দেখব যেখানে কি আছে, ম্যারিড। এই ম্যারি ভার্বটা দিয়ে দুইটা প্রিপজিশন হয়, একটা হচ্ছে ম্যারি টু আর একটা হচ্ছে ম্যারি অফ। ম্যারি টু একটা, ম্যারি অফ একটা। ম্যারি অফ মানে কি বলেন দেখি? এবং ম্যারি অফ বানানটা কি? অফ বানানে কি একটা এফ নাকি ডাবল এফ? কোনটা হবে উত্তর? ম্যারি টু নাকি ম্যারি অফ, কোনটা হবে উত্তর বলেন দেখি? ঠিক আছে, একজন বলেছেন এটা অ্যাডমিশনের জন্য কতটা হেল্পফুল। ভাইয়া অ্যাডমিশনের জন্যই তো প্রিপজিশন ক্লাস সবচেয়ে বেশি লাগে। সো আপনার অ্যাডমিশনের জন্য এটা সুপার ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, ভালোভাবে করেন। ঠিক আছে, এবার আসেন যে শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পয়েট। আমরা জানি ম্যারি দিয়ে প্রিপজিশন বসে দুইটা, একটা হচ্ছে ম্যারি অফ, মানে আমি কাউকে বিয়ে দিয়ে দিলাম, কেউ কাউকে বিয়ে দিয়ে দিচ্ছে, এই জন্য বসে কি ম্যারি অফ। আর
কেউ কারোর সাথে বিবাহ জীবনে আবদ্ধ রয়েছেন, এই বিবাহ জীবন আবদ্ধ হলে ম্যারিড টু। ঠিক আছে, যেমন ধরেন আপনি বলেন যে রাব্বি হ্যাজ বিন ম্যারিড টু এলমা ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, এটার ক্ষেত্রে কী হবে অ্যান্সার? ম্যারিড টু এর ক্ষেত্রে কী হবে? যে রাব্বির তার সাথে বিবাহ হয়েছে, বাট উই ম্যারিড অফ রাব্বি, যে আমরা রাব্বিকে বিবাহ দিয়ে দিলাম। ঠিক আছে, সেটার ক্ষেত্রে কি বসবে? ঠিক আছে, তাহলে বিয়ে দেয়া অর্থে অন্য কেউ বিয়ে দিয়ে দিল, বিয়ে দেয়া অর্থে বসতে পারে ম্যারি অফ। আর ম্যারিড টু কি? ম্যারিড টু মানে নিজে বিয়ে করে কারোর সাথে বিবাহ জীবনে আবদ্ধ থাকা। ঠিক আছে, আচ্ছা কি হবে তাহলে? এটা শি হ্যাজ বিন হ্যাপিলি ম্যারিড টু। ওকে, তাহলে দেখেন এই যে এগুলো যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের কিন্তু খুবই সহজ হয়। আপনারা এইচএসসি হন, অ্যাডমিশন হন, ক্লাস 10 হন, 9 হন, যে ক্লাসেরই হন না কেন, প্রিপজিশন ক্লাসটা করেন এবং আমার সাথে অ্যান্সার করেন, ABCD লিখে অ্যান্সার করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অফ দ্য প্রিপজিশন বাট ইজ কারেক্ট। আপনার এই বাক্যের মিনিং কি? বাক্যের মিনিং হচ্ছে এরকম যে বাট শব্দটি যদি, বাট শব্দটি নিচের কোন বাক্যের মধ্যে প্রিপজিশন আকারে আছে, এটার অ্যান্সার করা। কে কে অ্যান্সার করতে পারে? আমি চ্যালেঞ্জ দিতে চাই, যে চ্যালেঞ্জ দিতে চাই কে কে অ্যান্সার করতে পারে। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দেখি কে কে অ্যান্সার করতে পারে, কার কার অ্যান্সার করার সাহস রয়েছে একটু কমেন্টে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম সুরাইয়া তাসফিয়া মুয়াজ্জেম চৌধুরী, আপনারা সালাম দিয়েছেন। ঠিক আছে, আমাদের অনেক শিক্ষার্থী এখানে যুক্ত আছে, আমার অনেক ব্যক্তিগত শিক্ষার্থীরাও আছেন। খুবই ভালো লাগছে ক্লাসটা আপনারা আছেন দেখে, একটু কমেন্টে উত্তর করেন। দেখেন আমি আপনাদেরকে বেসিক ক্লাস নিয়েছিলাম একটা, যারা পান নাই তারা একটু কমেন্টে জানাতে পারেন যে ভাই আমি পাই নাই। ওই বেসিক ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রিপজিশন হচ্ছে এমন একটা ক্লাস বা এমন একটা টপিক, এবং পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে ভর্তি পরীক্ষা 100% আসবে। ঠিক আছে, 100% আসবে। আপনি আজীবন দেখেন বাট শব্দটাকে কী হিসেবে পড়ছেন? কনজাংশন। বাট আজকে এসে দেখেন বলছেন নিচের কোন বাক্যের মধ্যে বাট কী হিসেবে আছে? প্রিপজিশন হিসেবে আছে। নিচের কোন বাক্যের মধ্যে বাট কী হিসেবে আছে? প্রিপজিশন। যেমন এইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে ট্রিক্স পড়াইছিলাম যখন বেসিক ক্লাসটা পড়ে, যে বাট যদি কী অর্থ দেয়? ছাড়া অর্থ দেয়। বাট যদি ছাড়া অর্থ দেয় তখন বাটটা কী হয়? প্রিপজিশন। দেখেন তো কোন বাক্যের মধ্যে বাট অর্থ ছাড়া হয়েছে? যেমন হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড ইন এনিথিং বাট প্লে উইথ টয়েস। সে কোনো কিছুতে ইন্টারেস্টেড না। এখন এখানে একটা ভার্ব রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে, দুইটা ভার্ব যদি থাকে তাহলে এই বাটটা কী হবে? দুইটা ক্লজকে যুক্ত করেছে, দুইটা ক্লজকে যুক্ত করলে কী হবে? কনজাংশন। এই বাক্যের মধ্যে এটা হলো কনজাংশন। আই ক্যান নট বাট টু অ্যাডমায়ার, আই ক্যান নট বাট টু অ্যাডমায়ার দ্য বিউটি অফ, এর মধ্যে এটা কনজাংশন আকারে চলে আসছে। ক্যান নট একটা ভার্ব, অ্যাডমায়ার একটা ভার্ব। দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক অল দ্য ওয়ে হোম, এটাও কনজাংশন। আই এম শিওর নো ওয়ান বাট হি, কেউ নয় সে ছাড়া, কেউ নয় সে ছাড়া। এই বাক্যের মধ্যে এই বাটটা কি বুঝাইছে? ছাড়া অর্থ দিয়েছে, কেউ নয় সে ছাড়া। তাহলে যে বাটটা ছাড়া অর্থ দিবে সেটা কি হবে? প্রিপজিশন হবে। যে বাটটা ছাড়া অর্থ দিবে সেটা কি হবে? প্রিপজিশন। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা প্রিপজিশন? 5-এর এ নাম্বার, 5-এর কি? এ নাম্বার। ওকে, তাহলে যখনই প্রিপজিশন বা বাটটা কি অর্থ দেয়? ছাড়া অর্থ দেয়, তখন সেটা কি হবে? প্রিপজিশন হবে। ক্লিয়ার? মনে থাকবে নাকি মনে থাকবে না বলেন? ঠিক আছে, ভেরি গুড। ওকে, এরপর একটু আসেন তো 6 নাম্বারটার অ্যান্সার কে কে করতে পারে দেখতে চাই। 6 নাম্বারটার অ্যান্সার যে যে করতে পারবে তার জন্য পুরস্কার আছে। বলে দিচ্ছি, আপনারা এই ক্লাসের ভিডিও যদি শেয়ার করেন, শেয়ার করে কমেন্টে লেখেন যে ভাই শেয়ার করেছি, আপনার টাইম লাইনে যদি থাকে তাহলে আমরা আপনাকে এই ক্লাসের পিডিএফটি পাঠিয়ে দিব। ঠিক আছে, কিন্তু কমেন্ট করতে হবে, জানিয়ে দিতে হবে। ওকে, ভেরি গুড, সবাই কমেন্টে জানান। এবং এখন থেকে যদি আমরা রেগুলার এই ধরনের ক্লাসগুলো নিই এইচএসসির জন্য, তাহলে কেমন হয় এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য? যারা এখানে অ্যাডমিশন ক্যান্ডিডেট ক্লাস দেখছেন তাদেরকে বলছি এই ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি লাভ রিঅ্যাক্ট দিয়ে পাশে থাকেন। এর বাইরে যদি এইচএসসির বাচ্চারা থাকেন তাদেরকে বলছি যে আপনারা কি করবেন, আজকে রাত 9টার দিকে একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে আপনি হাজী দানেশের ভর্তি পরীক্ষার গাইডলাইন ক্লাস করতে পারবেন, এটাও করেন। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে জানান। ঠিক আছে, দেখেন দ্য সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার সাডেনলি রিজাইন, হঠাৎ তিনি কি করেছেন? পদত্যাগ করেছেন। ড্যাশ দ্য রিউমার্স অফ মিসকন্ডাক্ট, ড্যাশ দ্য রিউমার্স অফ মিসকন্ডাক্ট। কিসের মধ্যে? রিউমার্সের মধ্যে। কতগুলো রিউমার?
1 2 3 উল্লেখ করে নাই যে অনেক অনেক রিউমার্সের মধ্যে সে কি করেছেন পদত্যাগ করেছেন। এই যে এটার অনেকগুলো অর্থে এখানে বসে হচ্ছে অ্যামিস্ট, অ্যামিস্ট ডিটা সাইলেন্ট থাকবে, অ্যামিস্ট, অ্যামিস্ট, অ্যামিস্ট অর্থ কি অনেকগুলোর মধ্যে। অ্যামং আর বিটুইন বসে, অ্যামং আর বিটুইন বসে কার মধ্যে? অ্যামং আর বিটুইন বসে হচ্ছে ব্যক্তির মধ্যে অধিকাংশ ক্ষেত্রে, এবং অ্যামংস্ট বসে অনেক অনেক ব্যক্তির ক্ষেত্রে, অসংখ্য বোঝালে সেটারই বস্তুর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বসে কি অ্যামিস্ট। যারা অ্যামিস্ট উত্তর করেছেন তারা কারেক্ট করছেন। কে কে কারেক্ট করছেন কমেন্টে জানান দেখি, কে কে কারেক্ট করতে পেরেছেন বা কার কার ভুল গিয়েছে। ভুল গেলেও কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ঠিক আছে, শেয়ারডান বলছেন মিষ্টি মোয়ালি, বাংলা সাহিত্য বলেছেন 6D, সাইফুজ্জামান সাইফ রয়েছেন, আব্দুর রৌফ শেখ রিয়াজ। ওকে গুড। 7 নাম্বার, ইট ইজ ওকে টু হ্যাভ ইউর এক্স ড্যাশ অন বাস্কেট অ্যাজ লং অ্যাজ ইউ কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স ড্যাশ দ্যাট বাস্কেট। এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এই বাক্যের জন্য অ্যান্সারে আমি টাইম দিলাম আপনাদেরকে 6 সেকেন্ড। 3 5 6। ইট ইজ ওকে টু হ্যাভ ইউর এক্স, ডিমগুলোকে ঝুড়ির মধ্যে, একটা ঝুড়ির মধ্যে রাখা বেটার। ভিতরে রাখা অর্থে আমরা কি বললাম? ভিতরে রাখা অর্থে কি হয়? ইন বসে। অ্যাজ লং অ্যাজ ইউ কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স ড্যাশ দ্যাট বাস্কেট, মানে বলতেছে ওই বাস্কেটের কি হবে সেটা যতদূর তুমি বুঝতে না পারো। ইন এখন অপশনে আসেই একটাই, একটা অপশনে আছে ইন, তাহলে উত্তর কি হবে? রাইট, উত্তর কি হবে? উত্তর হবে কি ইন, এবং হোয়াট হ্যাপেন্স টু দ্যাট বাস্কেট, ওই বাস্কেটের কি অবস্থা হয় সেটা বোঝার জন্য কি বসবে? টু দ্যাট বাস্কেট। ওকে, বাংলা সাহিত্য বলছেন এটা কিসের ক্লাস? বাংলা সাহিত্য এটি ইংরেজি বিষয়ের ক্লাস। আপনি ক্লাস করতে থাকেন, শেষ পর্যন্ত করেন, রাজি থাকেন। ঠিক আছে, ভেরি গুড। তারপরটা দেখেন তো উত্তর কি হবে? গোপাল ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড ড্যাশ সানডে, এটার ক্ষেত্রে উত্তর কি হবে? গোপাল ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড ড্যাশ সানডে। এখানে HSC 25 ব্যাচের যারা আছেন তারা একটু কমেন্ট করেন। 25 ব্যাচের কারা কারা আছেন কমেন্ট করেন যে ভাই আমি 25 ব্যাচ। যারা 26 ব্যাচের আছেন তারাও কমেন্টে জানান। গোপাল ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড ড্যাশ সানডে, গোপাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ড্যাশ সানডে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অর্থে প্রিপজিশন বসে দুইটা, একটা হচ্ছে অ্যালং আর একটা বসে অ্যাক্রস। একটা বসে কি অ্যালং আর একটা বসে কি অ্যাক্রস। সো যদি আপনি রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যান, কি দিয়ে হেঁটে যান? গান গাচ্ছেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তাই না? এই যে আপনি যদি রাস্তার এক পাশ দিয়ে যেতে থাকেন সেক্ষেত্রে আমরা কি দিব? প্রিপজিশন হিসেবে দিব অ্যালং। যদি রাস্তার ওই পাশ থেকে এই পারে চলে আসেন তখন প্রিপজিশন হিসেবে কোনটা দিবেন? অ্যাক্রস দিবেন। সো আপনি মাঝে মধ্যে এই ধরনের প্রিপজিশনের ব্যবহার পাবেন পরীক্ষার মধ্যে। দ্য ম্যান ইজ সুইমিং ড্যাশ দ্য পন্ড, লোকটি সুইমিং করছে। সুইমিং করলে অ্যাক্রস হবে নাকি অ্যালং হবে? সুইমিং করার সময় কি করা হয়? সুইমিং পুলের মধ্যে কি করা হয়? সুইমিং পুলের মধ্যে সে এই পাশ থেকে এই পাশে যায়, তাই না? তাহলে এই পাশ থেকে এই পাশে গেলে কি হয়? অ্যাক্রস। আর এক পাশ দিয়ে গেলে কি হয়? অ্যালং। ঠিক আছে, তাহলে গোপাল ইজ ওয়াকিং অ্যালং নাকি অ্যাক্রস? অপশনে আসেই একটা, অ্যাক্রস দ্য রোড। এবং দিনের নামের পূর্বে কি বসে? অন সানডে। মনে রাখবেন দিনের নামের পূর্বে কি বসে? অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন 21 ফেব্রুয়ারি, অন 13 এপ্রিল, অন 16 ডিসেম্বর, অন 5 আগস্ট। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে একটা তারিখ বুঝাইলে, একটা নির্দিষ্ট তারিখ বুঝাইলে কিংবা একটা দিনের নাম বুঝাইলে সেগুলোর ক্ষেত্রে কি বসে? অন বসে, যেমন অন হলিডেজ, অন উইকেন্ড ইত্যাদি। ভেরি গুড, গুড। তাহলে খেয়াল করে দেখেন, আমি রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি অ্যালং, রাস্তার এই পাশ থেকে ওই পাশে হাঁটছি কি হবে? অ্যাক্রস। রাস্তা দিয়ে হাঁটছি অ্যালং, রাস্তার ওই পাশ থেকে ওই পাশ দিয়ে হাঁটছি অ্যাক্রস। কাশ্মীরা বলেছেন 24 তারিখের এক্সামের জন্য ক্লাস কবে দেবেন? কাশ্মীরা বা কাশ্মীরা, কাশ্মীরা এই ক্লাসটা ওই ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ওটার জন্য কি অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। খেয়াল করে দেখেন, তাহলে এটার ক্ষেত্রে গেল একটা। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড ড্যাশ এ রেড কার্টেন। ইমার্জেন্সি এক্সিটকে কি করা ছিল? কনসিল করা ছিল বা ঢেকে দেওয়া ছিল। কি দিয়ে? একটা রেড কার্টেন দিয়ে। কোনো বস্তু দিয়ে আবৃত করা বা ঢেকে দেওয়া, কোনো বস্তু দ্বারা আবৃত করা বা ঢেকে দেওয়া অর্থে প্রিপজিশন কোনটা বসে বলেন দেখি? কি হবে এটার উত্তর? আপনার যারা শেষ পর্যন্ত ক্লাসটি করবেন তাদেরকে আমি আমাদের
একটা স্পেশাল মেসেঞ্জার গ্রুপ রয়েছে যেখানে আমরা এখন থেকে অ্যাডমিশন এবং এইচএসসির জন্য পড়াশোনা করি, সেখানে যুক্ত করে নিব। ঠিক আছে, সবাই যুক্ত হবেন তো নাকি? যারা আছেন তাদেরকে কিন্তু যুক্ত করে নিব। সবাই কমেন্টে জানান। দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসেল ড্যাশ এ রেড কার্টেন। কোনো বস্তু দ্বারা আবৃত করা অর্থে বা ঢেকে দেওয়ার অর্থে কি বসে? উইথ বসে। কোনো বস্তুর দ্বারা আবৃত করা অর্থে বা ঢেকে দেওয়ার অর্থে কি বসে? উইথ বসে। তারপরে দেখেন হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর নো রিজন। অ্যাংরির ক্ষেত্রে প্রিপজিশন কি কি বসে? অ্যাংরির ক্ষেত্রে প্রিপজিশন বসে দুইটা। কি কি? একটা বসে অ্যাংরি উইথ, আর একটা বসে অ্যাংরি অ্যাট। বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা বসে। একটা হচ্ছে অ্যাংরি উইথ, একটা হচ্ছে অ্যাংরি অ্যাট। কোনটা কখন বসে বলেন দেখি? কোনটা কখন বসে? ঠিক আছে, টাইম মাত্র 8-10 সেকেন্ড। একজন বলেছেন ভাইয়া রিপ্লাই দেন। কই রিপ্লাই দিব? বলছি কাশ্মীরা, বলছি। ঠিক আছে, তাহলে 25 ব্যাচে যারা আছেন, 26 ব্যাচে যারা আছেন, কাছে থাকেন, ইনশাল্লাহ উপকার হবে। ঠিক আছে, অ্যাংরি উইথ কোনটা আর অ্যাংরি অ্যাট কোনটা? অ্যাংরি হচ্ছে উইথ যদি বসে তাহলে ব্যক্তির সাথে বসে। কিসের সাথে? ব্যক্তির প্রতি রাগ হয়েছেন। আবার অ্যাংরি অ্যাট যদি হয় তাহলে কোনো বিষয়ে রাগ করেছেন, কোনো বিষয়ে রাগ করেছেন। যেমন ধরেন যে রাব্বি ইজ অ্যাংরি উইথ রাকিব স্যার। হ্যাঁ, রাব্বি কোনো বিষয়ে রাকিব স্যারের প্রতি রাগ করেছেন, এটার ক্ষেত্রে কী হবে? অ্যাংরি উইথ, ব্যক্তির অর্থে উইথ। ঠিক আছে, তারপরে রাব্বি ইজ অ্যাংরি অ্যাট সাম স্টুপিড রিউমার্স। রাব্বি কিছু রিউমার নিয়ে রাগ করেছেন, তাহলে এটার ক্ষেত্রে কোনো বিষয়ে হইলে অ্যাংরি অ্যাট, এক্ষেত্রে হলে অ্যাংরি উইথ। আমরা দেখতে পাচ্ছি বিরাট বড় স্যার রবিউল ইসলাম সানি স্যার এসছেন। স্যার আসসালামু আলাইকুম। গুরু আপনাকে আমি সালাম দিব, আপনি আমাকে সালাম দিচ্ছেন। আপনি তো বিরাট বড় অনুপ্রেরণা স্যার। আপনার সাথে দ্রুত দেখা হবে স্যার, একটু মাথায় হাত রেখেন। দ্রুত মাথায় হাত রাখবেন এই আশা ব্যক্ত করে আমি ক্লাসে পড়ানো শুরু করলাম। হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর নো রিজন। আই বাম্পড ড্যাশ অন অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট শাহবাগ ইয়েস্টারডে। এটার ক্ষেত্রে আমরা কি উত্তর দিব? যে আমি আমার বন্ধুর সাথে হঠাৎ করে শাহবাগে সাক্ষাৎ করলাম বা দেখা হয়ে গেল। তো যদি কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় বা সাক্ষাৎ হয়ে যায় তখন প্রিপজিশন বসে দুইটা। কয়টা? দুইটা। হঠাৎ সাক্ষাৎ হইলে তো আমরা একটা হচ্ছে মেট উইথ বা মিট উইথ বলি আমরা। মিট উইথ মানে কি? সাক্ষাৎ করা। যেমন মিট উইথ মানে কি? সাক্ষাৎ করা। এখন এটা এই মিটটা হয় প্রি প্ল্যান্ড। এই মিটটা হয় কি? প্রি প্ল্যান্ড। পূর্বে থেকে আপনি বলেন যে বন্ধু আসো, ওই দিন একটু দেখা হবে, মজা হবে, চা খেলাম, গল্প করলাম, অনেক বিচিং করলাম, এটা হইল। এটা হচ্ছে মিট উইথ। বাট আপনি যদি হঠাৎ কারোর সাথে দেখা পান সেটার ক্ষেত্রে আমরা বলি রান ইনটু, আর একটা হচ্ছে বাম্প ইনটু। সো এই জিনিসগুলো দেখেন কত মজার। এগুলোকে আপনাকে মুখস্থ করে কষ্ট করে পড়তে হয় না। এরকম একটা টপিক আপনাকে মুখস্থ করে আমি পড়াচ্ছি না, আমি আপনাকে বুঝে বুঝে পড়াচ্ছি। রাইট? আমরা যতগুলোই পড়বো সবগুলো বুঝে বুঝে পড়বো। ঠিক আছে? সো আপনারা যারাই আছেন অবশ্যই যুক্ত থাকেন এবং শেষ পর্যন্ত থাকেন। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এইচএসসি, অ্যাডমিশন, এনিওয়্যার যেখানে আপনি যাবেন এটা আপনাদের কাজে লাগবে। আই বাম্পড ড্যাশ অন অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট শাহবাগ ইয়েস্টারডে। এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কি? আই বাম্পড ইনটু। তাহলে হঠাৎ সাক্ষাৎ হলে আই রান ইনটু হয় অথবা বাম্প ইনটু হয়। ঠিক আছে? ওকে, রান ইনটু মানে আবার অ্যাক্সিডেন্ট করে দিয়েন না। খেয়াল করেন তারপরটা, দ্যাট রিমাইন্ডস মি ড্যাশ মাই লাস্ট ভিজিট টু এ মুঘল প্যালেস। বলতেছে এই জিনিসটা দেখে আমার মুঘল প্যালেস বা প্রাসাদ ভিজিটের কথা বা পরিদর্শনের কথা মনে পড়ে গেল। এখন এটার ক্ষেত্রে রিমাইন্ডের পরে প্রিপজিশন কোনটা বসে বলেন দেখি? রিমাইন্ডের পরে প্রিপজিশন কোনটা বসে? রিমাইন্ডের পরে প্রিপজিশন বসে কি কি? রিমাইন্ডের পরে প্রিপজিশন বসে হচ্ছে অফ। কি বসে? অফ। বাক্যের স্ট্রাকচার এইটা একটা হইতে পারে, আর একটা হইতে পারে যে আই রিমাইন্ড হিম। আই রিমাইন্ড, সবসময় রিমাইন্ডের পরে একটা অবজেক্ট বসে, তারপর একটা প্রিপজিশন বসে। আই রিমাইন্ড হিম অফ হিজ মেডিসিন, যে আমি তাকে তার ওষুধের ব্যাপারে মনে করে দিলাম, তারপরে সে ওষুধটা খাইলো। সবসময় রিমাইন্ডের পরে কি বসে? একটা অবজেক্ট বসে, দেন এরপর একটা অফ প্রিপজিশন বসে। দ্যাট রিমাইন্ডস মি অফ মাই লাস্ট ভিজিট টু এ মুঘল প্যালেস। আপনি যে ব্যাচেরই হন না কেন একটু খেয়াল করে দেখেছেন এটা কই থেকে আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো পড়াচ্ছি এবং এগুলোই আবার এইচএসসিতে চলে আসবে। কোনোভাবেই আপনি এগুলোকে মানে হালকা হিসেবে নিয়েন না। দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন, খেয়াল করেন তো। মিতা ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল। মিতা নামের একটা মেয়ে আছে, যে মেয়েটা কি করছে? দেয়ালের সাথে হেলান দিয়েছে। কোনো কিছুর সাথে হেলান দিয়ে থাকা, কি থাকা? হেলান দিয়ে থাকা। এটার ক্ষেত্রে লিন বসে। লিন মানে কি? হেলান দেওয়া। লিন মানে হেলান দেওয়া। যারা ইংরেজি গান শোনেন তারা একটা গান পাবেন, লিন অন।
লিন অন নামে একটা বিরাট বিটের গান আছে, হ্যাঁ। সো এখানে খেয়াল করেন তো লিনের পরে প্রিপজিশন কোনটা বসে? ঠিক আছে, একজনকে দেখলাম রিমাইন্ড বানানটা আবার ভুল করতেছেন। রিমাইন্ড এটা এই বানান, রিমেইন মানে কিন্তু আবার কমপ্লিট আলাদা জিনিস। এই রিমেইন মানে ভাগশেষ বলতে পারেন, রিমেইনস মানে ভাগশেষ, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ পড়ছে না, সেই ভাগশেষ একটা হতে পারে। আর রিমেইন মানে অবস্থান করা, রিমেইন মানে কি অবস্থান করা, রিমাইন্ড মানে কি মনে করিয়ে দেয়া, কাউকে মনে করিয়ে দিচ্ছেন, পজিটিভ ভার্বের মতো কাজ করে, যে আপনি নিজে মনে না করে অপরকে মনে করে দিচ্ছেন, এক্ষেত্রে আমরা রিমাইন্ড বসাই। ওকে, তাহলে মিতা ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল, এটার ক্ষেত্রে কি বসবে? লিনের ক্ষেত্রে কোনো কিছুর সাথে হেলান দেওয়া অর্থে বসে কি? লিনিং এগেইনস্ট। হেলান দেওয়া অর্থে কি বসবে? লিন এগেইনস্ট বসবে। ওকে, তারপরে 2 নম্বরটি দেখেন তো, আই ক্যান নট পার্ট ড্যাশ টু মাই বুকস, আই ক্যান নট পার্ট ড্যাশ মাই বুকস, কি হবে উত্তর এটার? শেষ অধ্যায় নির্জনতা, সাইফুজ্জামান সাইফ, অন্নপূর্ণা গুহা, সামিমুজ্জামান সাইফ আর কি, বাংলা সাহিত্য। সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে এই ক্লাসের পিডিএফ যারা চান তারা ভিডিওটি শেয়ার করেছেন তো নাকি শেয়ার করেন নাই? ঠিক আছে, ওকে, সবাই গ্রুপে শেয়ার করেছেন। এটার ক্ষেত্রে অ্যান্সার করার টাইম আপনাদের আর 5 সেকেন্ড। আই ক্যান নট পার্ট ড্যাশ মাই বুকস, কি হবে উত্তর? ঠিক আছে, গেল। এটার ক্ষেত্রে মনে রাখবো যে কারোর সাথে কারো ঝগড়া বিভক্তি বা কারোর সাথে কারো পৃথকীকরণ, পৃথকীকরণ অর্থে কি বসে? পার্ট উইথ। যে আমি আমার বইয়ের সাথে পার্ট উইথ করব না, মানে বই থেকে আমি দূরে চলে যাব না। যেমন আমরা আই ক্যান নট পার্ট উইথ মাই ফোন, আমি আমার ফোন থেকে বিভক্ত হইতে পারি না। কেন? কারণ সারাদিন খালি রিলস দেখি রিলস দেখি রিলস দেখি আর চিন্তা করি এইচএসিতে কী হইব রে কী হইব রে, এই ধরনের টেনশন না করে আগে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ওকে, লিনিং এগেইনস্ট, এক্সিলেন্ট। তারপরটা খেয়াল করেন, জাভেদ ওয়াজ লিনিং ড্যাশ এ ল্যাম্প পোস্ট, এটাও দেখেন সেম জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, যে কি করছে? ল্যাম্প পোস্টের সাথে হেলান দিয়েছে, এই হেলান দেওয়াতে কি বসবে? হেলান দেওয়াতে কি বসবে বলেন দেখি? হেলান দেওয়ার অর্থে বসবে হচ্ছে লিনিং এগেইনস্ট। একটু আগে পড়ছি, দ্য পুলিশ হ্যাভ নো অথরিটি ড্যাশ দ্য মব, এই দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস আসছে আইবিএ ভর্তি পরীক্ষায়। আইবিএ যারা দেয় তারা ইংরেজি অনেক ভালো পারে, বাট আমার ক্লাস করবেন আর আপনি ইংরেজি পারবেন না, এরকম কখনোই হবে না। শুধু আপনাকে কষ্ট করে লেগে থাকতে হবে আমাদের এই কাজগুলোর প্রতি। উল্টা আমি আরও আপনাকে আমাদের পেজের বা আমার নিজের পেজের অ্যাক্সেস দিয়ে দিব বা আইডি দিয়ে দিব, যেখানে আপনি প্রতিদিন এসে প্রতি সপ্তাহে 3টা করে ইংরেজি ক্লাস করতে পারবেন। সেই পেজে যদি আইডি আপনার প্রয়োজন হয় বা মনে করেন যে লাগবে, তাহলে আমাকে কমেন্টে জানালে আমি ব্যবস্থা করে দিব, ঠিক আছে? সেই পেজে আপনি প্রতি সপ্তাহে ক্লাস করতে পারবেন, এর জন্য আমাকে মেসেজ করতে হবে। আপনি শুধু যদি আমাকে মেসেজ করেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে অথরিটির ক্ষেত্রে প্রিপজিশন বসে 2টা, একটা হচ্ছে অথরিটি ওভার, একটা হচ্ছে অথরিটি টু। অথরিটি ওভার কখন বসে, টু কখন বসে বলেন দেখি? যেমন কোনো ব্যক্তির প্রতি যদি অথরিটি থাকে সেক্ষেত্রে আমরা অথরিটি ওভার বসাই সচরাচর, যে আমার এই জিনিসটার প্রতি অথরিটি আছে। তাহলে ব্যক্তির প্রতি মব হচ্ছে এখানে ব্যক্তিদের সমাহার, এটা ক্ষেত্রে আমরা অথরিটি ওভার দ্য মব। আবার আমি কোনো কাজ করার অথরিটি পাচ্ছি, যে দ্য আই হ্যাভ অথরিটি টু কন্ট্রোল দ্য ক্লাস, আমি অথরিটি মেনটেন করি যে কন্ট্রোল করব, আমি এর পরের স্লাইডে যাব কি যাব না এটা আমার অথরিটি। এর ক্ষেত্রে অথরিটি টু চেঞ্জ দ্য স্লাইড, টু চেঞ্জ দ্য প্রেজেন্টেশন। বাট আই হ্যাভ অথরিটি ওভার দ্য স্টুডেন্টস, আই হ্যাভ অথরিটি ওভার দ্য স্টুডেন্টস মানে আমি আমার স্টুডেন্টদের উপরে দায়িত্বপ্রাপ্ত, আমার এই দায়িত্বটা আছে। তাহলে অথরিটি ওভার বসে কিসের ক্ষেত্রে? ব্যক্তির উপরের ক্ষেত্রে। আবার অথরিটি টু মানে কি? কোনো বিষয়। আমি আপাতত একটুকু লিখলাম, তোমরা খাতায় নোট করছো যারা, তারা একটু কমেন্টে জানাবা যে ভাই আমি নোট করছি, আমি নোটটা পোস্ট করতে চাই। তাহলে আমরা আপনাকে নোট করার সুযোগ দিয়ে দিব, পোস্ট করার সুযোগ দিয়ে দিব। জয়কলির পেজ বলেন, আমার পেজ বলেন, যেখানে আপনি যাবেন আপনাকে এটার ব্যবস্থা করে দিব। এই যে আমার পেজ হচ্ছে এইটা, পায়োনিয়ার্স নামের পেজ। আপনারা দেখবেন যে সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে কার্জন হলের ছবির মতো ছবি আছে, হ্যাঁ, ভর্তি প্রস্তুতির জন্য এখানে আপনারা ক্লাস করতে পারবেন, ঠিক আছে? ভেরি গুড, লাগবে। ওকে ওকে, তারপরে আবার দেখেন যে আমরা দেখছি আই এম নট ব্যাড ড্যাশ টেনিস, কোনো বিষয়ের প্রতি। এটা হচ্ছে আমার পেজ, আর আপনি যদি আমার আইডি চান, হ্যাঁ, আপনি যদি আমার আইডি চান, আমি কমেন্ট করে দিচ্ছি যে আপনাদের জন্য অনেক দোয়া 25 ব্যাচ, কমেন্ট করে দিচ্ছি আপনাদের জন্য অনেক দোয়া 25 ব্যাচ, কমেন্টটা এই আইডিটা আমার।
আই এম নট ব্যাড ড্যাশ টেনিস, আমি কোনো বিষয়ের প্রতি বা আমি টেনিস খেলাতে দুর্বল নই, কোনো বিষয়ের প্রতি দুর্বল বা স্কিল থাকা, কোনো বিষয়ের প্রতি দুর্বল বা কি থাকা, স্কিল থাকা। দুর্বল বা স্কিল থাকা অর্থে কি বসে বলেন দেখি? গুড অথবা ব্যাডের পরে কি বসবে তখন? কোনো বিষয়ে দক্ষতা অর্থে বসে কি? গুড অ্যাট অথবা ব্যাড অ্যাট। তাহলে দক্ষতা অর্থে কি বসে? গুড অ্যাট অথবা ব্যাড অ্যাট। তাহলে এটার ক্ষেত্রে আই এম নট ব্যাড অ্যাট টেনিস, আই এম নট ব্যাড অ্যাট টেনিস। ঠিক আছে, তাহলে এই ব্যাড অ্যাট টেনিস বা ইন টেনিস এটা কে কে দিয়েছেন বলেন দেখি? ঠিক আছে, ভেরি গুড। ওকে, তারপরটা একটু খেয়াল করেন, লেটস ট্রাই টু এগ্রি ড্যাশ এ ডেট। লেটস ট্রাই টু এগ্রি ড্যাশ এ ডেট। এগ্রির ক্ষেত্রে কি বসবে? ডেট বসবে নাকি? নো, এগ্রি যদি ব্যক্তির সাথে বসে তাইলে বসে উইথ। এগ্রির পরে আরও দুইটা প্রিপোজিশন আছে বসে, কি কি সেগুলো বলেন? এগ্রি ওয়ান একটা, আর একটা এগ্রি টু। তাহলে এগ্রি উইথ একটা, এগ্রি ওয়ান একটা, এগ্রি টু একটা। এগ্রি ওয়ান একটা, এগ্রি উইথ একটা, এগ্রি টু একটা। কোনটা সেটা বলেন দেখি? ভেরি গুড, কমেন্ট করেন। সবাই কমেন্টে জানান। লেটস ট্রাই টু এগ্রি ড্যাশ এ ডেট। কি হবে উত্তর? ওকে, আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। এটার উত্তরটা এরকম যে এগ্রি যদি কোনো ব্যক্তির সাথে করা হয়, আমি কোনো ব্যক্তির প্রতি এগ্রি করলাম, আমি কি করলাম? কোনো ব্যক্তির সাথে এগ্রি করলাম, তখন বসে এগ্রি উইথ। আমি কোনো বিষয়ে এগ্রি করলাম, কিসের ক্ষেত্রে? কোনো বিষয়ে, যে কোনো বিষয়, ম্যাটার, এরকম কোনো কিছু লেখা থাকলে সেটার ক্ষেত্রে এগ্রি অন। আর এগ্রি টু হচ্ছে প্রপোজালের উপরে, কিসের উপরে? প্রস্তাবের উপরে। আপনি কাউকে কোনো কিছু প্রস্তাব দিচ্ছেন যে আই এগ্রিড টু দ্য প্রপোজাল, বাক্যের মধ্যে লেখাই থাকবে আই এগ্রিড টু দ্য প্রপোজাল। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কী হবে? লেটস ট্রাই টু এগ্রি টু নাকি অন? ব্যক্তি তো বোঝায় না, একটা বিষয় বোঝাচ্ছে, প্রপোজাল বোঝাচ্ছে না, একটা বিষয় বোঝাচ্ছে। লেটস ট্রাই টু এগ্রি অন এ ডেট। লেটস ট্রাই টু এগ্রি অন এ ডেট, কারণ আর করলে তো কিছু নাই, উইথ একটা আসে। ঠিক আছে, তাহলে যদি ব্যক্তি বোঝায় তাহলে কি বসবে? এগ্রি উইথ। এগ্রি অন কখন বসবে? কোনো বিষয় বুঝাইলে। এগ্রি টু কখন বসবে? প্রস্তাব বুঝাইলে। তাহলে প্রস্তাবযুক্ত বাক্যের মধ্যে কি লেখা থাকবে? প্রপোজাল। আর বিষয় বুঝাইলে কি থাকবে? ডেট থাকবে, ম্যাটার থাকবে, সাবজেক্ট ম্যাটার থাকবে, যদি নানান জিনিস থাকবে। কি থাকলে মনে থাকবে? ঠিক আছে, গুড। তাহলে এগ্রি যদি কোনো ব্যক্তির সাথে করি তাহলে আমি দিব যে আই এগ্রি উইথ সুমাইয়া। ঠিক আছে, তারপর আই এগ্রি উইথ সুমাইয়া দিলাম। তারপরে দিলেন যে সুমাইয়া এগ্রিড টু দ্য প্রপোজাল। রাব্বি এগ্রিড অন এ প্রজেক্ট। রাব্বি একটি প্রজেক্ট বিষয়ে এগ্রি করলেন, রাব্বি এগ্রিড অন এ প্রজেক্ট। সুমাইয়া এগ্রিড টু দ্য প্রপোজাল। হ্যাঁ, এরকম। তাহলে এগ্রির ক্ষেত্রে তিনটা প্রিপোজিশন বসবে। ইন্টারেস্টেডের পরে কি প্রিপোজিশন বসে বলেন তো? আর ইউ ইন্টারেস্টেড ড্যাশ টেনিস টুমরো? তুমি কি কালকে টেনিস খেলবা? তুমি কি কালকে টেনিস খেলবে? এটার ক্ষেত্রে প্রিপোজিশন কোনটা বসবে? তুমি কি কালকে টেনিস খেলবে? এটার ক্ষেত্রে প্রিপোজিশন কি বসবে বলেন দেখি? এই বাক্যের প্রথমটার অ্যান্সার কি? এই দুটি প্রশ্নের প্রথমটার অ্যান্সার কি হবে? কমেন্ট করেন। ওকে, ভেরি গুড। কে কে পারে দেখতে চাই? ঠিক আছে, এখন গুড গুড গুড, এই তো অনেকেই পারছেন, আপনারা শিখছেন, এটাই কিন্তু আমাদের একমাত্র চাওয়া। তাহলে ইন্টারেস্টেডের ক্ষেত্রে কি বসে? ইন বসে। ইন্টারেস্টেডের ক্ষেত্রে কি বসে? ইন বসে। রিলাই, আই উড রিলাই ড্যাশ হিম, কারো প্রতি ভরসা করা অর্থে রিলাইয়ের পরে অন বসে। রিলাইয়ের পরে কি বসে? অন বসে। এরকম কোন কোন জিনিসগুলোর পরে অন বসে বা কোন কোন স্পেশাল ওয়ার্ড আছে যেগুলোর পরে অবশ্যই অন দিতে হবে, সেগুলো একটু পরে আমি দেখা দিব। শি ইজ কনফিডেন্ট ড্যাশ হার অ্যাবিলিটি। এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার কি হবে বলেন দেখি? শি ইজ কনফিডেন্ট ড্যাশ হার অ্যাবিলিটি। ভেরি গুড। শি ইজ কনফিডেন্ট ড্যাশ হার অ্যাবিলিটি বলেন। শি ইজ কনফিডেন্ট ড্যাশ হার অ্যাবিলিটি। ওকে, শি ইজ কনফিডেন্ট ড্যাশ হার অ্যাবিলিটি, এর ক্ষেত্রে বসবে হচ্ছে শি ইজ কনফিডেন্ট অ্যাবাউট হার অ্যাবিলিটি, সে তার এই বিষয়ে। এরপরে দেখেন শি ইজ অ্যালার্জিক ড্যাশ টু ক্যাটস। শি ইজ অ্যালার্জিক ড্যাশ ক্যাটস, সে কারো প্রতি অ্যালার্জিক। কারো প্রতি অ্যালার্জিক, কিসের প্রতি? বিড়ালের প্রতি। বিড়ালের প্রতি যদি অ্যালার্জিক হয় সেটার ক্ষেত্রে কি বসবে? অ্যালার্জিকের পরে অ্যালার্জিক টু। অ্যালার্জিকের পরে কি বসবে? অ্যালার্জিক
টু, শি ইজ অ্যালার্জিক টু ক্যাটস, শি ইজ অ্যালার্জিক টু ক্যাটস, মনে থাকবে? ঠিক আছে, আমরা দেখছি যে আমাদের পায়োনিয়ার্সের অ্যাডমিন চলে এসেছেন এবং সে কমেন্ট করেছেন সেরা ক্লাস। তো আপনারা দেখেন পায়োনিয়ার্সের যে অ্যাডমিন আসছে সেরা ক্লাস লেখা, ওইটাই আমার পেজ, ওই পেজে গেলেই হবে। ডু ইউ হ্যাভ প্রিজুডাইজ ড্যাশ সায়েন্স, ডু ইউ হ্যাভ প্রিজুডাইজ ড্যাশ সাইন ফর এগেনস্ট ইন অ্যাট, কি বসবে বলেন দেখি? ডু ইউ হ্যাভ ড্যাশ প্রিজুডাইজ, কি হবে উত্তর? দেখি কে এটা কারেক্ট করতে পারে, এবং এটা কারেক্ট করার পরে 5 এবং 6 নম্বরে এটাও অ্যান্সার করবেন যে শি ইজ ডিভোটেড অ্যান্ড ইন্টারেস্টেড ড্যাশ অকুপেশন, হার অকুপেশন। ইন্টারেস্টেডের পরে কি বসে এটা আমরা একটু আগেই পড়ছি, সো আই গেস এটা অ্যান্সার করতে ইজি হবে। 5-এর অ্যান্সারও বলবেন, 6-এর অ্যান্সারও বলবেন। এবং বলে দিই আপনাদের জন্য আমরা প্রতিদিনই ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি। আপনারা সায়েন্স, আর্টস নাকি কমার্স সেটা একটু কমেন্টে জানাবেন। সায়েন্স, আর্টস নাকি কমার্স ভাইয়া আপনারা, ভাইয়াপুরা বলেন দেখি। ওকে, কি হবে উত্তর? ঠিক আছে, এবার আসেন আমরা প্রিজুডাইজ কিসের ক্ষেত্রে বসাই। প্রিজুডাইজ বসাই হচ্ছে দুইটার ক্ষেত্রে, একটা প্রিজুডাইজ ওভার আর একটা হচ্ছে প্রিজুডাইজ এগেইনস্ট। প্রিজুডাইজ ওভার একটা কি প্রিজুডাইজ এগেইনস্ট। বস্তু বা বিষয়বস্তু বুঝাইলে কি দেই, এটা যে তোর কি সায়েন্সের বিরুদ্ধে প্রিজুডাইজ আছে বা প্রোপাগান্ডা আছে, কি সমস্যা, তুই সায়েন্স কেন বিলিভ করিস না, এরকম। ঠিক আছে, এরপর দেখেন যে আমরা জানি ইন্টারেস্টেডের পরে কি বসে, ইন বসে, একটু আগেই পড়ছি। তাহলে ইন শেষে আছে কোনটার, এটার নাই, তাহলে বাকি থাকে কয়টা, এই 3টা। এবার অ্যান্সার করা সহজ। শি ইজ ডিভোটেড ড্যাশ হার অকুপেশন, সে তার কাজের প্রতি কি নিবেদিত। আমরা যদি কাজের প্রতি নিবেদিত অর্থ বোঝাই, দিত অর্থে যেগুলো আসে কি দিই আমরা, টু দিই। যেমন অ্যাট্রাক্টেড, আকর্ষিত, অ্যাট্রাক্টেড টু। শকড অ্যাট, বিমোহিত বা চমকপ্রদ, এগুলোর ক্ষেত্রে আমরা কি দিই, অ্যাটও দিই, টু দিই, রাইট? টু বসে কখন, যখন আমরা অ্যাট্রাক্ট অ্যাট দিই তখন বস্তুর ক্ষেত্রে কোনো বিষয়বস্তু বোঝাই, শকড অ্যাট দিই কোনো বিষয়বস্তু বোঝাই, তাই না? তাহলে কখন আমরা ডিভোটেডের পরে অ্যাট দিব নাকি টু দিব? এক্ষেত্রে আমরা দিব ডিভোটেড টু। বিষয়বস্তু হলে অন্য কিছু দিতাম। ঠিক আছে, গুড। Very good. Select the correct word to fill up the gap in the sentence. He complained to me dash your conduct. সে কমপ্লেন করেছে, কি নিয়ে কমপ্লেন করেছে? তোমার আচার আচরণের জন্য কমপ্লেন করেছে। তাহলে যখনই কমপ্লেন করবে এর ক্ষেত্রে আমরা কি দিব? she complained to me about your conduct. She complained to me about your conduct. Okay, fill in the blank with appropriate word. The man died dash overeating. The man died dash overeating. Died আছে, ডায়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসে 4টা, গ্রুপ ভার্ব হিসেবে বসে অনেকগুলা। ডায়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কটা বসে? 4টা। গ্রুপ ভার্ব হিসেবে কতগুলো বসে? অনেকগুলো। যেমন ডাইড, ডায়ের ক্ষেত্রে বসে অফ, ডায়ের ক্ষেত্রে বসে ফর, ডায়ের ক্ষেত্রে বসে হচ্ছে ফ্রম, ডায়ের ক্ষেত্রে বসে হচ্ছে ডাই বাই। এই 4টা ডায়ের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে বসে। গ্রুপ ভার্বের ক্ষেত্রে অনেকগুলো বসতে পারে, যেমন ডাই ইন, এটাও বসতে পারে, বাট এখানে এই 4টার মধ্যে সেটা লেখা নাই। বলেন দেখি উত্তর কি হবে তাহলে? ঠিক আছে, ওকে। আরে অকুপেশন বিষয়বস্তু ঠিক আছে, কোনো ডাউট নাই, বাট আমরা কি বলি, উই ওয়ার শকড অ্যাট হার বিহেভিয়ার, যেটা সে নিজে করতেছে। আবার অকুপেশনের ক্ষেত্রে কি এরকম যে তার কোনো কাজের ফল না, এরকম তো না যে আমি তার আচার ব্যবহার দেখে শকড হয়ে গেছি, শকড অ্যাট। বাট শকড টু আর মিসকন্ডাক্ট তো কখনো দিব না। পার্থক্যটা কোথায়? মানে শকড মিসকন্ডাক্ট যদি থাকতো তখন তার বিহেভিয়ার হতো, তখন তো টু দিব না। টু না দিয়ে দেবো কি, সে নিজে এই কাজটা করছে, তার এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম, শক অ্যাট। বাট টু কখন বসে? কোনো কাজের প্রতি নিবেদিত, অনুগত, বিনীত, এগুলোর ক্ষেত্রে কী বসবে? টু, ডেভোটেড টু। ওকে, ডেডিকেটেড টু। ঠিক আছে, এই ভুল করলে হা দিবেন না কেউ। কে কারে হা দিচ্ছে মাইরাবে, বুঝে বুঝে পড়বেন, সেটার ক্ষেত্রে তো আমরা কাজ করছি। ওকে, তাহলে 1 নম্বর অ্যান্সার কি বসলো? 1 নম্বর অ্যান্সার কি বসে এই বাক্যের মধ্যে? যে যদি রোগে মরে, রোগে মরার অর্থে কি দিই আমরা? ডাই অফ। রোগে মরার অর্থে কি দিই? ডাই অফ। ডাই ফর কখন দিই? কারোর জন্য মরা,
জন্য আত্মত্যাগ। হ্যাঁ, যেমন ধরুন আপনি দেশের জন্য আত্মত্যাগ করলেন, সেক্ষেত্রে বসতে পারে কি ডাই ফর। আবার ধরেন সকিনার জন্য আত্মত্যাগ করলেন, আপনি হলেন মিস্টার কুদ্দুস বা বল্টু, আপনি হলেন মিস্টার বল্টু, আপনি সকিনার জন্য আত্মত্যাগ করলেন, আই ডাইড ফর সকিনা, এটা হইতে পারে। ডাই ফ্রম কখন বসে? ডাই ফ্রম বসে অতিরিক্ত কিছু থেকে মরা, যেমন ওভার ইটিং, অতিরিক্ত খাইতে খাইতে মারা গেছে, এক্ষেত্রে ডাই ফ্রম। তাহলে অতিরিক্ত কিছু থেকে মরলে কি হয়? ডাই ফ্রম। ডাই বাই কখন বসে? যেমন ডাইড বাই হ্যাঙ্গিং, ডাইড বাই কার অ্যাক্সিডেন্ট, এটার ক্ষেত্রে কি বসে? ডাই বাই বসে। ডাই বাই কিসের ক্ষেত্রে বসে? ক্লিয়ার থাকবে? ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু বলেন তো কার কার এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? আমি যেগুলো ব্যাখ্যা করতেছি সেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে এবং আপনারা লিখে নিচ্ছেন তো? নোট কে কে দিবেন আমাকে বলেন যে ভাই আমি নোট দিব, যে নোটটা আমরা পেজে পোস্ট করব, আমার পেজে পায়োনিয়ার্সে পোস্ট করব, জয়কলিতে পোস্ট করব, কে কে দিবেন? ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, রাইট? পরেরটা যেতে পারি। fill in the blank with appropriate word. I am very proud dash you. মেডিকেল ভর্তি পরীক্ষায় 21-22 সেশনে আসা। সো আপনারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু প্রিপজিশন ফেস করতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন সেটা হইতে পারে। ঠিক আছে, তাহলে মনে থাকবে এটা। ওকে, গুড। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখেন সহজ আসছে। ওকে, আব্দুর রৌফ বলছেন এত কঠিন কেন? এগুলো কিন্তু অনেক সহজ। আমি আপনাকে পড়াচ্ছি, আপনি যদি নোট করেন তাহলে আপনার অর্ধেক প্রিপারেশন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বলছি যে আমার পেজে আমি ক্লাস নিব, আমার পেজের কয়েকটা ক্লাস যদি করেন তখন অর্ধেকের বেশি প্রিপারেশন আপনার মুখস্থ হয়ে যাবে। অ্যাডমিশনের সময়, ভর্তি পরীক্ষার সময় আপনার এগুলো পড়তে একটু কষ্ট হবে না, বরং সহজ হবে। ঠিক আছে, গুড। 3 নাম্বার, fill in the blank with appropriate word. I am very proud dash you. I am very proud of you. আমি কারো প্রতি গর্বিত অর্থে কি দিই? proud of. ওকে, proud of someone for something. He took advantage dash my absence to steal my book. সে কি করলেন? আমার না থাকার বা আমি যেহেতু অনুপস্থিত ছিলাম, এই অনুপস্থিত থাকার সুযোগটা গ্রহণ করলেন। আমি অনুপস্থিত ছিলাম, সেই অনুপস্থিত থাকার সুযোগটা কি করলেন? গ্রহণ করলেন। ঠিক আছে, তাহলে অনুপস্থিত থাকার সুযোগ গ্রহণ করলে কি বসবে এখানে? গুড, দ্রুত উত্তর করেন। দ্রুত উত্তর করেন, দেখি কি হবে উত্তর। ঠিক আছে, গুড। এই তো পারছেন, ধীরে ধীরে পারবেন বা বুঝবেন, এটাই আমাদের একমাত্র চাওয়া। আশা করি সবাই পারছেন। ঠিক আছে, গুড। অ্যাডভান্টেজ অফ বসে, যে আমার অনুপস্থিত থাকা র বা এর বুঝাইলে কি বসে না। ওকে, এই দুইটা প্রশ্ন দেখা মাত্রই উত্তর করে ফেলেন। দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট, দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। আর এটা হচ্ছে অ্যাঙ্গার মেবি কম্পেয়ার ড্যাশ ফায়ার, অ্যাঙ্গার মেবি কম্পেয়ার ড্যাশ ফায়ার। কম্পেয়ারের ক্ষেত্রে দুইটা প্রিপোজিশন বসতে পারে, একটা হচ্ছে কম্পেয়ার উইথ, কম্পেয়ার খেললে দুইটা প্রিপোজিশন বসতে পারে। কোন কোন দুইটা? অধিকাংশ সব প্রিপোজিশন যেটা উইথ বসে সেটা ব্যক্তির সাথে বসে। অধিকাংশ প্রিপোজিশন যেটা উইথ বসে সেটা কিসের সাথে বসে? ব্যক্তির সাথে বসে। আমি আবারও বলছি, এগুলা এই প্র্যাকটিসগুলো কই থেকে পড়তে পারবো বলো দেখি? জয়কলির ইংরেজি বেচিত্রা বই থেকে এখন থেকে পড়া শুরু করবা এবং কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা, আমরা তোমাদের জন্য ব্যবস্থা করব। বুঝতে পেরেছো? ঠিক আছে, দ্রুত জানাও। ওকে, আমরা রাস্তাঘাটের কথা চিন্তা করছি যে দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। কি উত্তর হবে? আমরা জানি যে রাস্তা যদি হয় এটা, রাস্তার এই পাশ দিয়ে একটা কফি শপ যাইতে পারে নাকি রাস্তার এই পাশে থাকতে পারে? আমরা চিন্তা করি যে যদি রাস্তার ওই পাশ দিয়ে যাওয়ার সময় জাস্ট নিয়ার দ্য রোড হইতে পারতো, বাট নিয়ার এখানে অপশনই নাই। বিফোর তো রাস্তার আগে তো বসবে না, রাস্তার ওই পাশে একটা কফি শপ আছে, রাস্তার ওই পাশে একটা কফি শপ আছে, এরকম একটা মিনিং কাভার করছে। এখানে কি আছে? অ্যাক্রস। এক পাশ দিয়ে গেলে কি হইতো? অ্যালং হইতো। রাস্তার অপোজিট সাইডে হইলে কি বসবে? অ্যাক্রস। এই পাশ থেকে এই পাশে যদি চিন্তা করেন তাহলে কি হবে? অ্যাক্রস হবে। অ্যান্সার দেওয়া যায় নাকি? একটু আগে পড়ছেন না, জাস্ট খালি একটু ব্যতিক্রমটা বুঝে পড়লে হয়ে গেল, রাইট? ঠিক আছে, এরপর একটা আসেন, অ্যাঙ্গার মেবি কম্পেয়ার ড্যাশ ফায়ার। এটার ক্ষেত্রে অ্যান্সার কি বসবে?
অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড, আমরা ব্যক্তির ক্ষেত্রে রাগ করলে দিই কম্পেয়ার উইথ, বস্তুর ক্ষেত্রে রাগ করলে দিই কম্পেয়ার টু, কোনো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কি দেই টু। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। এবং খেয়াল করে দেখেন এই দুইটার একটাও কারেক্ট করতে পারছেন, সেটা কি খেয়াল করছেন? এই দুইটার একটাও কারেক্ট করতে পারছেন এমন কেউ আছেন যে ভাই এই দুইটার একটা হইলেও কারেক্ট করছি? যে একটা হইলেও কারেক্ট করছেন সে দেখেন আপনি বিসিএসের প্রশ্ন কারেক্ট করছেন, 46তম বিসিএসে আসা প্রশ্ন, 45তম বিসিএসে আসা প্রশ্ন। সো আপনি যদি দুইটার একটাও পারেন, স্টে কনফিডেন্ট যে আমাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, আপনি চেষ্টা করলেই হবে। বুঝতে পারছেন? আপনাকে দিয়ে চান্স পাওয়া সম্ভব, আপনি চেষ্টা করলেই হবে, নাকি? সো লেগে থাকেন, এখন থেকেই লেগে থাকেন, পারবেন ইনশাল্লাহ। তাহলে কম্পেয়ার্ড উইথ বসে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, কম্পেয়ার্ড টু বসে কৃষি ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। বিষয়াবলীর ক্ষেত্রে বসতে পারে। ওকে, এখন আপনাদেরকে একটা টেকনিক শিখাই। আমরা এই স্পেশাল টেকনিকটা যারা পড়তে চায় তারা একটু কমেন্টে জানান কোনটার মধ্যে বিসাইড বসতে পারে। ওকে, আগেরটা যদি বিসাইড বসতো, কয় নাম্বারে সেটা? এখানে বিসাইড অপশনই নেই, বিফোর আছে। তারপরটা কি? আগের দুটোতেও নেই। সো আপনি বিসাইড যেখানে বলতেছেন তার আগেও নেই, বিসাইড অপশনই তো নেই। পরীক্ষায় অপশনে যদি বিসাইড না থাকে তাহলে তো ওটা উত্তর হওয়ার চান্স খুবই কম, নিয়ারলি জিরো। ঠিক আছে, এবার আসেন, আমরা একটা চিন্তা করছি যে প্রিপোজিশন আমরা পড়াচ্ছি। প্রিপোজিশন সার্কেল দিয়ে অতি সহজেই প্রিপোজিশন পড়া সম্ভব, অতি সহজেই। যেমন ধরেন একটা সারফেস, টেবিল, আপনি টেবিলের উপরে কি রাখছেন? বই রাখছেন। উপরে, উপরে অর্থে কি বলবে বলেন তো? অন, অ্যাবভ, ওভার, কোনটা বসবে? দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, এর ক্ষেত্রে কি বসবে অ্যান্সার? দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। ইঞ্জিনিয়ার বেলাল হোসেন না কে জানি কমেন্ট করেছেন, আজহার ভাইয়ের মুক্তি চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই। আপনি কি উদ্দেশ্যে বলছেন, কেন বলছেন আমি জানি না, কিন্তু আমি আপনার সাথে সহমত। যাই বলবেন সহমত, কমেন্ট করতে থাকেন, তাইলেই চলবে। হ্যাঁ, সবাই লেখেন কমেন্টে যে সহমত ভাইয়া, সবাই কমেন্টে লেখেন সহমত ভাইয়া। খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা প্রিপোজিশন সার্কেল বানাইছি। এই প্রিপোজিশন সার্কেল অনুযায়ী আমরা চিন্তা করছি কি হতে পারে, একটা সারফেস আকারে। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, বইটি টেবিলের উপর আছে। উপরে অর্থে কি বসে? অন বসে। অনটা কখন বসে? যখন তল স্পর্শ করে উপরে থাকে। কি থাকে? তল স্পর্শ করে উপরে থাকলে কি বসে? অন বসে। তাহলে দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল অন দ্য টেবল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল অন দ্য টেবল। তার উপরের ক্ষেত্রে দেখেন অ্যাবভ আছে, ওভার আছে। তারপরে কি আছে? অ্যাবভ এবং ওভার, অ্যাবভ এবং ওভার। কোনটা বসবে কখন? যেমন আমরা মাথার উপর দিয়ে হচ্ছে কি যায়, মাথার উপরে ফ্যান আছে, আবার মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়। মাথার উপরে কি আছে? ফ্যান আছে, মাথার উপর দিয়ে কি যায়? পাখি উড়ে যায়। এর ক্ষেত্রে কি বসবে? এটার ক্ষেত্রে কি বসবে বলেন দেখি? আমরা কখন অ্যাবভ দিব, কখন দিব, ওভার দিব। সো মাথার উপরে ফ্যান আছে যদি বলেন, ফ্যানটায় যায় কি আছে? স্থির আছে। ফ্যানটা কি আছে? স্থির আছে। তাহলে উপরে অর্থে যদি স্থির থাকা বোঝায় তখন কি বসাবো? অ্যাবভ বসাবো। তাহলে ফ্যানের ক্ষেত্রে অ্যাবভ নাকি স্থির? সরি, অ্যাবভ নাকি হচ্ছে ওভার? ওভার কখন? যখন মাথার উপর দিয়ে কোনো কিছু চলমান থাকবে তখন ওটাকে আমরা কি বলবো? ওভার বলবো। যেমন পাখি মাথার উপর দিয়ে উড়ে যায়, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, এর ক্ষেত্রে আনসার কি বসবে? ওভার মাই হেড। ওকে, অ্যাবভ বসলে কি? স্থির বোঝাইলে। ওভার বসবে কি বসলে? মনে থাকবে? গুড। এরপরে খেয়াল করেন, আমি এই দিকে যাচ্ছি, এটা আমার ডেস্টিনেশন, এটা আমার গন্তব্য। যেমন আই এম গোয়িং ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি টু ঢাকা ইউনিভার্সিটি, টু। সো একটা যাত্রা থেকে শেষ করে যাত্রা শেষ পয়েন্ট বোঝানোর জন্য আমরা কি দিই? টু বসাই। একটা ডেস্টিনেশন বোঝানোর জন্য কি বসাই? টু বসাই। তাহলে যাত্রার শেষ পয়েন্ট, গন্তব্য বোঝাতে আমরা কি দিই? টু বসাই। আবার এই জায়গা থেকে আমি আরেক জায়গায় চলে যাচ্ছি, আই স্টার্টেড ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে শুরু করলাম। এই যে ঢাকা থেকে চলে যাওয়া বোঝাচ্ছে। এই কোনো জায়গা থেকে চলে যাওয়ার অর্থে তার আগে কি বসে? ফ্রম বসে। কোনো জায়গা থেকে চলে যাওয়ার অর্থে কি বসে? টু বসে, ফ্রম বসে। কোনো জায়গা থেকে চলে যাওয়ার অর্থে কি বসে? ফ্রম বসে। আবার যদি কোনো বস্তু বাইরে থাকে সেক্ষেত্রে আমরা একটা দিই আউট, আর একটা দিই কি? আউটসাইড। আউট একটা দিই, আউটসাইড দিই, একটা দিয়েছে আউট অফ দ্য পোর্শন। মানে যেমন ধরেন যে আমি অন্য সবারটা কনসিডার করবো, বাট ইউ আর আউট অফ কনসিডারিং। তুমি কনসিডারিং এর বাইরে, তুমি এত খারাপ ছেলে, তোমাকে কনসিডারই করবো না, ওইটা একটা। আর আউটসাইড কোনটা? জাস্ট বলেন যে এই রুমের বাইরেই কেউ দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য
রুম। ঠিক আছে, তাহলে একটা স্পেসের খুব কাছেই বাইরে আছে, সেক্ষেত্রে আমরা কি দিই? আউটসাইড দিই। আর এই আউট দ্বারা কি বোঝায়? সীমা বোঝাই, যে এটার বাইরে অর্থে এই সীমাটা বোঝায়। আবার খেয়াল করেন, কোনো বস্তু একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যম ভেদ করে চলে গেল, কোনো বস্তু একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যম ভেদ করে চলে গেল, সেক্ষেত্রে আমরা কি বসাই? থ্রু বসাই। কি বসাই? থ্রু বসাই। সেক্ষেত্রে আমরা কি বসাই? থ্রু। যেমন একটা বাক্য একটু লেখেন, আমার সাথে কমেন্ট করেন। লাইট পাসেস থ্রু ডিফারেন্ট মিডিয়ামস, বা লাইট পাসেস থ্রু এয়ার অ্যান্ড গ্লাস। লাইট পাসেস থ্রু এয়ার অ্যান্ড গ্লাস। আলোকে আমরা কি, এখনো স্ক্রিনশট নিতে হবে না, একটু পরে নেন। এখন আমি যা বলি সেটা নোট করেন, নোট করেন, পরে স্ক্রিনশট নেবেন। এবং সবাই আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাকে মেসেজ করলেই চলবে। ঠিক আছে, আমাকে মেসেজ করলেই চলবে। ঠিক আছে, আপনারা তো আমার আইডি পেয়ে গেছেন নাকি পান নাই? গ্রুপে যুক্ত হবেন এবং রেগুলার ইংরেজি পড়তে থাকবেন, আপডেট দিতে থাকবেন। আমি আপনাদেরকে যে পড়াগুলো দিই সেই পড়াগুলো কভার করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো করবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, গুড। তাহলে একটু মনে রাখবেন যে থরো কখন বসে? একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম ভেদ করে চলে গেলে তখন। ঠিক আছে, ভেরি গুড। গুড। তাহলে লাইট পাসেস থ্রু মিডিয়ামস, লাইট বিভিন্ন মাধ্যম ভেদ করে চলে যেতে পারে। একজন বলছেন যে ভাইয়া এখানে ইনটু কোথায়? এই যে ইনটু এখানে আছে। আবার ইনসাইড মানে কি বোঝায়? অভ্যন্তরে বোঝায়। কোনো মতো ভিতরে থাকা অবস্থা বসে ইন দ্য রুম। আবার ইনসাইড মানে কি? অভ্যন্তরে থাকা। যেমন আমের আটি কই থাকে? আমের ভিতরে থাকে। ওই ক্ষেত্রে কি বসতে হবে? আমাদেরকে ইনসাইড বসাতে হবে। আমের আটি ভিতরে থেকে কি হবে? ঠিক আছে, ঠিক আছে। তারপর একটু খেয়াল করেন যে আমি যদি এখান থেকে বেরিয়ে যাই আউট অফ, একটু আগে আমি বলে দিছি আউট অফ কখন বসে। আবার এই যে ইনটু কখন বসে? যেমন ধরেন ইনটুর ক্ষেত্রে আপনি কি বললেন যে আমি এদেরকে দুই ভাগে ভাগ করলাম। আমি এদেরকে কি করলাম? দুই ভাগে ভাগ করলাম। আমি এদেরকে কি করলাম? দুই ভাগে ভাগ করলাম। তো দুই ভাগে ভাগ করার অর্থে কি বসবে? দুই ভাগে ভাগ করার অর্থে কি বসবে? ভেরি গুড। দুই ভাগে ভাগ করার অর্থে বসবে ইনটু। আই ডিভাইডেড দেম ইনটু টু গ্রুপস। আই ডিভাইডেড দেম ইনটু টু গ্রুপস। মনে থাকবে? ঠিক আছে। তারপরে খেয়াল করেন, এখানে আমরা দেখছি কি কি আছে। নিচে অর্থে বসতে পারে বিলো, নিচে অর্থে বসতে পারে আন্ডার, নিচে অর্থে বসতে পারে আর কি কি বসতে পারে বলেন তো? কি নিচে অর্থে কি কি বসতে পারে? আরো একটা বসতে পারে বিলো, একটা বসতে পারে আন্ডার। বিলো আন্ডার ছাড়া আর কি কি বসতে পারে? বিলো আন্ডার ছাড়া আর কি কি বসতে পারে? বিনিথ বসতে পারে। বিনিথ। বিনিথ ছাড়া আর কি বসতে পারে? বটম বসতে পারে। বিলো আন্ডার বিনিথ বটম। একটা ছক দিয়ে আপনাদেরকে কতগুলো জিনিস পড়াচ্ছি, খেয়াল করেন। বিলো আন্ডার বিনিথ বটম, বিলো আন্ডার বিনিথ বটম। মনে থাকবে? ঠিক আছে। তাহলে বিলো আন্ডার বিনিথ বটম যদি বসে, বিলো আন্ডার বিনিথ বটম যদি বসে, সেক্ষেত্রে আমরা কোনটা নিব? মনে রাখবো যে যেমন ধরেন একটার নিচেই একটা, আমি একটা ইন্টারনেটের গতি প্রকাশ করছি। ইন্টারনেটের গতিতে সবচেয়ে বড় দেশ বা সেরা দেশ কোনটা? কোরিয়া। কোরিয়ার পরে কে? আপনি দিলেন চায়না। চায়নার পরে কে? ইউএস। ইউএসের পরে কে দিলেন? আপনি নিউজিল্যান্ড, অমুক তমুক। এখানে দিলেন উগান্ডা, এখানে দিলেন জিম্বাবুয়ে, এখানে দিলেন কঙ্গো। তার তলানিতে আছে বাংলাদেশ। মোবাইল ফোনে ইন্টারনেটের গতিতে সবচেয়ে কম কারা? বাংলাদেশ। এই যে এই অবস্থা হইল, এই যে বাংলাদেশ সবার তলানিতে আছে, এই তলানিতে থাকা অর্থে কি দিই আমরা? বটম অফ দ্য টেবল। কি দিই? বটম অফ দ্য টেবল। বটম কখন? কোনো একটা লিস্ট, কোনো একটা তালিকা, কোনো একটা সূচি, তার সবার নিচে কি থাকলে, সবার নিচে থাকলে সেক্ষেত্রে আমরা কি দিব? বটম দিব। আবার কোরিয়ার নিচেই চায়না আছে, কোরিয়ার নিচেই চায়না আছে, এই সূচকের ক্ষেত্রে বিলো চায়না দিতে পারেন বা বিলো কোরিয়া দিতে পারেন। একটা নিচে একটা অর্থে কি দিবেন? বিলো দিবেন। আন্ডার কখন দিবেন? যেমন টেবিলের নিচে বই আছে, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল। মনে থাকবে নাকি মনে থাকবে না? দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল। মনে থাকবে? ঠিক আছে, মনে যেন থাকে। ওকে, গুড। ঠিক আছে, ওকে। এর ক্ষেত্রে একটু খেয়াল করেন তো, তাহলে বিনিত কখন বসে ভাইয়া?
যখন স্তর ভেদ করে যায়, কি করে? বিনীত বসে যখন স্তর ভেদ করে যায়, স্তর ভেদ করে নিচে থাকে। যেমন ধরেন গাছের শিকড় কই থাকে? গাছের শিকড় থাকে কিসের নিচে? মাটির নিচে। গাছের শিকড় কি থাকে? মাটির নিচে। গাছের শিকড় কই থাকে? মাটির নিচে থাকে। তাহলে গাছের শিকড় যেহেতু মাটির নিচে থাকে, তাহলে কি হবে? the roots lie beneath the soil. খেয়াল করেন, the roots of trees stay dash the soil. মাটির নিচে অর্থে কি বসবে? ডাউন, আন্ডার, বিলো, বটম নাকি বিনিথ? আমি আপনাদেরকে পাঁচটাই শিখা দিচ্ছি। আন্ডার বসে কখন? টেবিলের নিচে, এটার নিচে, ওইটার নিচে অর্থে আন্ডার বসে। বিলো বসে কখন? একটার পর একটা বুঝাইলে বিলো বসে। বটম বসে কখন? একটা সূচক বুঝাইলে এই সূচকের সবার নিচে অর্থে কি বসবে? বটম বসবে। বিনিথ কখন বসে? স্তর ভেদ করে গেলে বিনিথ বসবে। কখন? স্তর ভেদ করে। তাহলে এই যে গাছের শিকড় মাটির স্তর ভেদ করে থাকে, তখন কি বসে? বিনিথ। এখন কথা হচ্ছে তাহলে ডাউনটা কখন বসে? ডাউন বসে এই ক্ষেত্রে যে আপ ডাউন বুঝাই না আমরা, একটা ফ্লোর আপ একটা ফ্লোর ডাউন, এটার ক্ষেত্রে বসে কি? ঠিক আছে, একটা স্তর আপ আপ আর একটা হচ্ছে এরকম। ঠিক আছে, ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে আপনারা পারছেন নাকি? পারছেন তো? ভেরি গুড। আপনারা আমাদের পরবর্তী ইংরেজি ক্লাসে যে আসবেন না, তার জন্য একটা বদদোয়া দিয়ে দিই। হ্যাঁ, যে এই ক্লাস নোট করতেছে না তার বিয়ে হবে না। ক্লাস নোট না করলে কি হবে না বলেন দেখি? ক্লাস নোট না করলে কি হবে না? বিয়ে হবে না। ভেরি গুড, বুঝতে পারছেন? তাহলে এটার ক্ষেত্রে একটু খেয়াল করেন। আমরা মাঝে মধ্যে দেখি কি কি বসে? প্রিপজিশন বসে। সেই প্রিপজিশনগুলো কি কি? খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অ্যাট। আপনাদের মনে হতে পারে যে ভাইয়া শুধু রুলস পড়াচ্ছেন কেন? রুলস না পড়ে আপনি তো এগুলো পড়লেও পারেন। হ্যাঁ, এই যে দেখেন কত কি নিয়ে রাখছি, এই সবগুলো রুলস আপনাদেরকে দিয়ে দিব। কেন? এটা বলে দিই কেন আমি রুলস না পড়ে আগে বেসিক পড়াচ্ছি জানেন? বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন আছে, খেয়াল করে দেখেন, এখানে বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন আছে, ঢাকা বোর্ডের কোয়েশ্চেন আছে 24 সালের। এরপর আপনি খেয়াল করে দেখবেন যশোর বোর্ডের প্রশ্ন আছে, যশোর বোর্ডের প্রশ্ন আছে 2024 সালের। হ্যাঁ, এখানে দেওয়া আছে, টেক্সট বই থেকে প্যাসেজ দেওয়া আছে, এবং এগুলো ছাড়াও অন্যান্য রুলস দেওয়া আছে। এই যে রুলস, এই রুলসগুলো দেওয়া আছে। কেন দেওয়া আছে এগুলো জানেন? এই রুলসগুলো বেশি বেশি দেওয়া আছে যে উইথের ব্যবহার কি, ইনের ব্যবহার কি, কেন? এর পিছনে আমি একটা কারণ বলি। আপনি গত বছরের প্রশ্ন নেবেন এইচএসসির, দেখবেন 9টা বোর্ড থেকে কয়টা প্রশ্ন হয়েছে প্রিপজিশনের? 9×90। এই 9×90টার মধ্যে আপনি 60 থেকে মানে 66 থেকে 68টা 66 থেকে 68 কোয়েশ্চেন পাবেন। কই থেকে? কই থেকে পাবেন? ট্রিক্স থেকে পাবেন। কই থেকে? ট্রিক্স থেকে, ট্রিক্স প্রিপজিশন থেকে। ট্রিক্স প্রিপজিশন থেকে পাবেন কয়টা? 66 থেকে 68টা। বাকি কয়টা থাকলো? 24টা থেকে 22টা প্রশ্ন থাকলো। সেগুলো কই থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। কই থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এর মানে হচ্ছে আপনার বোর্ডে যে 10টা প্রিপজিশন আসবে, এই 10-এর মধ্যে কয়টা? এই 10-এর মধ্যে কয়টা? এই 10-এর মধ্যে 7টা প্রিপজিশন কিংবা 8টা প্রিপজিশন আসবে কই থেকে? ট্রিক্স থেকে। আপনি যে এতদিন ধরে মুখস্থ করছেন অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড উইথ মানে অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড উইথ মানে বসবাস করা, অ্যাবাউন্ড উইথ মানে পরিপূর্ণ, অ্যাবাউন্ড ইন মানে পরিপূর্ণ, তারপরে হচ্ছে হ্যাঙ্কার আফটার মানে লালন পালন করা, লালসা করা, ডিজায়ার আফটার এই মানে এই করা, ডিজায়ার ফর মানে ইচ্ছা প্রকাশ করা। এগুলো মুখস্থ করছেন, এগুলো থেকে পরে আসে। আগে কই থেকে আসে? ট্রিক্স থেকে। সেই ট্রিক্সগুলো আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন, ওভারের ব্যবহার, ফরের ব্যবহার, অফের ব্যবহার, আন্ডারের ব্যবহার, ইনের ব্যবহার। আমরা যদি সময় পাই তাহলে তো করেই দিব, বাট সময় যদি না পাই তাহলে হয়তো দেওয়া যাবে না। বাট মনে রাখবেন, এই ট্রিক্সগুলো দেওয়ার জন্য হলে এই নোটটা পড়তে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সো যারা এখনও আছেন ক্লাসে, তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার করেন এবং ক্লাসে নোট করে আমাকে দিবেন, আমি পোস্ট করবো। তখন ইনশাল্লাহ আপনার জন্য কিছু না কিছু গিফট থাকবে। বুঝতে পারছেন নাকি? থাকবেন না ক্লাসে? বলেন। ওকে, ভেরি গুড। তাহলে এই নোটগুলো লাগবে না আপনার।
এখান থেকে যেহেতু সবচেয়ে বেশি পরীক্ষা আসে, নোটগুলো লাগবে না? লাগবে তো নাকি? ঠিক আছে, প্রিপোজিশনস অফ টাইম, এটার ক্ষেত্রে দেখেন প্রিপোজিশন বসে কার কার ক্ষেত্রে, ইন, অন, এটার ক্ষেত্রে কিভাবে বসে মনে রাখবেন। আমরা এটাকে পড়বো প্রিপোজিশন পিরামিড দিয়ে, একটাকে সার্কেল দিয়ে পড়ছেন, কি দিয়ে পড়বো? প্রিপোজিশন পিরামিড। দেখেন জায়গা ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি জায়গা নিয়ে আসতে এইটা, বড় জায়গার জন্য কি বসে? ইন বসে, মাঝারি জায়গার জন্য বসে অন, ছোট্ট জায়গার জন্য বসে কি? অ্যাট। বড় জায়গার জন্য কি বসে? ইন, মাঝারি জায়গার জন্য বসে অন, অ্যাটের ক্ষেত্রে বসে সবচেয়ে কম। তো সময়ের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলেন দেখি? সময় এবং স্থানের ক্ষেত্রে। সময় এবং স্থানের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন সময়ের মধ্যে বড় সময় কি কি আছে? বড় সময় আছে সেঞ্চুরি, ডিকেড, মান্থ, ইয়ার, উইক, এগুলো হচ্ছে বড় সময়। এগুলো আগে কি বসবে? ইন এ মান্থ, ইন এ উইক, ইন এ ডিকেড। ওকে, আবার খেয়াল করে অন কখন বসবে? অন একদিন বুঝাইলে। অন কখন বুঝায়? একদিন, যেমন অন মানডে, অন সানডে, অন 5th আগস্ট। বুঝতে পারছেন? তাহলে অন কখন বসে? একদিন বুঝাইলে বসে কি? অন। একদিন বুঝাইলে কি বসে? অন বসে, মনে থাকবে? ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে গেল অনের ব্যবহার। অ্যাট কখন বসে বলেন দেখি? অ্যাট কখন বসে? ছোট্ট সময়, ছোট্ট সময় বুঝাইলে কি বসে? অ্যাট বসে। যেমন উদাহরণ দেন, ছোট্ট সময়, যেমন অ্যাট 7 PM, at 7 PM, at 9 o'clock। ব্যবহার করি কিনা এগুলো বলেন দেখি? তাই তো? সো ইন বসে হচ্ছে বড় সময়ের ক্ষেত্রে, অন বসে একদিন বুঝাইলে, অ্যাট বসে ছোট সময়ের ক্ষেত্রে। স্থানের ক্ষেত্রে কি? বড় স্থান, যেমন ইন ঢাকা। ছোট স্থান অ্যাট মিরপুর, অ্যাট ফার্মগেট। সো আপনার টাউন, যে বড় টাউনটা আছে সেটার ক্ষেত্রে কি বসবে? ইন বসবে। তাহলে আপনারা এবার একটা ট্রান্সলেশন করেন তো, যে আমি 2005 সালের 12ই অক্টোবর সন্ধ্যা 8টায় জন্মগ্রহণ করেছি। ট্রান্সলেশন করেন যে আমার জন্ম 2005 সালের, আমার জন্ম 2005 সালের বা 2005 সালের 12 অক্টোবর সন্ধ্যা 8টায় আমি জন্মগ্রহণ করেছি। আমি 2005 সালের 12 অক্টোবর সন্ধ্যা 8টায় জন্মগ্রহণ করেছি। কি হবে উত্তর? অ্যান্সার কে কে পারে দেখি? প্রকাশ সরকার বলছেন সুন্দর ক্লাস, থ্যাংক ইউ প্রকাশ সরকার ভাইয়া। সবাই একটু কমেন্টে জানান কি হবে অ্যান্সার। আমরা মনে রাখবো আই ওয়াজ বর্ন। খেয়াল করেন বড় সময় কোনটা? ইন। তবে আমরা ছোট দিয়ে শুরু করি। আই ওয়াজ বর্ন অ্যাট 8 o'clock, সন্ধ্যা যেহেতু অ্যাট 8 PM দিয়ে, অ্যাট 8 PM। তারপরে কি? অন, মাঝারি সময় অন 12th অক্টোবর। এরপরে সবচেয়ে বড় সময় কি? ইন 2005। যারা যারা এটা পাচ্ছেন ভেরি গুড। আই ওয়াজ বর্ন ইন, ওকে গুড, এভাবেও চলবে। আব্দুর রৌফ আপনিও কারেক্ট করেছেন। 8 AM দিয়ে না, সন্ধ্যা বলছি। হ্যাঁ সন্ধ্যা বলছি, কিন্তু সন্ধ্যা বলছি, সন্ধ্যা। আমি আজকে প্রথম ক্লাস করছি বলছেন সাব্বির। কেমন লাগছে ভাই আপনার ক্লাস? সেভেন সাব্বির, আপনার ক্লাস ভালো লাগছে? ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট করেন। ওকে, এর ক্ষেত্রে অ্যান্সার কি বলেন? গুড, ওকে গুড। তাহলে আপনারা আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারবেন, এখন থেকে পড়াশোনা করতে পারবেন। প্রিপজিশন অর্থ কি আমরা পড়েছিলাম না? মনে থাকবে তো? পূর্বে, এবং পজিশন অর্থ কি? অবস্থান। ওকে, এগুলো পড়ছিলাম যে প্রিপজিশন কোথায় কোথায় বসে।
এরপর দেখেন প্রিপোজিশনের প্রকারভেদ আছে সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড, পার্টিসিপল, ফ্রেজ প্রিপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন। এগুলো ছাড়াও আরও আছে কি কোন কোন ক্ষেত্রে কি কি বসে, কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশন কোনটি বসে, টু এর স্পেশাল ব্যবহার কোথায় কোথায় আছে, অ্যাট এর স্পেশাল ব্যবহার কোথায় আছে, তারপরে হচ্ছে এক্সাম্পল সহ দিয়েছি আমরা অনের স্পেশাল ব্যবহার কোথায় আছে, খেয়াল করে দেখবেন যে হচ্ছে ইনের ব্যবহার কোথায় আছে এখানে আমরা দিয়েছি, আন্ডারের ব্যবহার কোথায় আছে দিয়েছি, তারপরে অফের ব্যবহার কোথায় আছে দিয়েছি, ফরের ব্যবহার দিয়েছি, ওভারের ব্যবহার দিয়েছি না। এইগুলো থেকে পরীক্ষায় 70% কোয়েশ্চেন আসবে। আপনি যদি এগুলো পড়ে যান, এগুলো পড়লেও আপনি 6 থেকে 8টি কোয়েশ্চেন কমন পাবেন। 6 থেকে কয়টি? 8টি। আপনার পুরো বই কষ্ট করে মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। আফটারে ব্যবহার পড়বেন, এইগুলো ব্যবহার যদি পড়তে পারেন তাহলে আপনার কাজ আসবে। আর এছাড়া যদি না পড়তে পারেন যে ভাই এগুলো একটু বুঝাই দিয়ে যান, বোঝানো লাগবে, সেক্ষেত্রে আমি তো আপনাদেরকে আমার পেজের নামও বলে দিছি, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই স্পেশাল রুলসগুলো স্লাইডগুলো দিয়ে দিব, ক্লাস সবাই শেয়ার করে দিয়েন। আমাদের ক্লাসে বা ইংরেজি ক্লাস যদি প্রতিদিন করতে চান বা প্রতি সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন করতে চান, আমাকে নক করলেই হবে। ইংরেজি ক্লাস প্রতিদিন করতে আমাকে নক করলেই হবে, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা করে দিব, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আমরা এগুলো অ্যান্সার করছি একটু আগেও। এই রুলসগুলো যদি চান অবশ্যই আমাকে নক করবেন, পিডিএফ লেকচার শিটটা আমি দিয়ে দিব, সে অনুযায়ী আমরা পড়তে থাকবো। দেখেন বোর্ড পরীক্ষার প্র্যাকটিস করা খুব ইজি। এই বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো অ্যান্সার সহ আমি দিয়ে দিচ্ছি এবং ব্যাখ্যা আমরা পরবর্তী ইংরেজি ক্লাস যখন করব আমাদের পেজে, আমার পেজে তখন লাগবে, ঠিক আছে। সো আপনাদের দিছি, আমি নিজেই আমার আইডি লিখছি যে মাজেদুল ইসলাম রাকিব, যে আমাকে জানাবেন প্রতিদিন ইংরেজি ক্লাস করতে, আমাকে জানাবেন, সেখানে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। সো যাই হোক, আপনারা যারাই এতক্ষণ ধরে ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে পরবর্তীতে ক্লাসগুলো করার জন্য অবশ্যই যুক্ত থাকুন। ক্লাস কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। ক্লাস যদি ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, ক্লাস যদি আরও প্রয়োজন হয় অনেক অনেক বেশি যে প্রিপোজিশনের ক্লাস নিতে থাকেন ভাইয়া, অবশ্যই নিব, প্রিপোজিশনের ক্লাস নিব, অ্যাডমিশনের ক্লাস নিব, অনেক বেশি বেশি ক্লাস নেওয়া পড়বে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাথে দ্রুতই দেখা হোক। তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করো, এই দোয়া রাখছি। হ্যাঁ, আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নি পর্যন্ত বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জার্নি পর্যন্ত তোমাদের সাথেই আছি। সবাইকে ধন্যবাদ। ক্লাসটি শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।